নির্বাচনটা কবে হবে বিএনপির মতো বড় রাজনৈতিক দল বিশ্বাস করলেও, সকল রাজনৈতিক দল এমনকি পতিত আওয়ামী লীগও বিশ্বাস করলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না, আমার বিশ্বাসে কিছু যায় আসে না। আমি ভুল প্রমাণিত হতে পারি, আবার ঠিক প্রমাণিত হতে পারি, সময় সেটা দেখবে। কিন্তু আমার অভিজ্ঞতা, আমার জ্ঞান এটা বলে এই সরকার, প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এখন আর নিরপেক্ষ, এটা বলা যাবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা অন্যান্য রাজনৈতিক দল যদি এটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে থাকে এবং এটাই যদি জুলাই আগস্ট অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা হয়, তাহলে এরকম সরকারের পক্ষে তাদের একটা নিরপেক্ষ, আগে তত্ত্বাবধায়ক বা অন্য কোনো নামে হোক, সেরকম একটা সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তৃতীয় কথা হচ্ছে, একটা নির্বাচন করবার জন্য যে ধরনের প্রশাসনিক সক্ষমতা, দক্ষতা দরকার, প্রশাসনকে, পুলিশকে, আর্মিকে, নির্বাচন কমিশনকে, সবাইকে একসঙ্গে নিয়ে বিচার বিভাগকে যেটা করা দরকার, এই সরকার সেই সক্ষমতা নেই। সরকার প্রধান নিজেই বলছেন তার পুলিশ তৈরি না, প্রশাসন তার কথা শোনে না, এবং এগুলো করার জন্য যে এক্সপেরিয়েন্স দরকার না সরকার প্রধানের আছে, না তার সঙ্গী সাথীদের আছে। সো সেই দিক থেকে এই সরকার একটা নির্বাচন করতেও ক্যাপাবল না। এবং এই সরকারের আমলে বাংলাদেশের ভাবমূর্তি, রাজনৈতিক ভাবমূর্তি দিনে দিনে আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছে। বাংলাদেশ এই বাংলাদেশের জন্য 1971 জন্ম নেয়নি, 1990-তে মানুষ এই বাংলাদেশের জন্য রক্ত দেয়নি, 2024-ও এই বাংলাদেশের জন্য রক্ত দেয়নি। কাজে আমি মনে করি এখনো তত্ত্বাবধায়ক সরকারের সংক্রান্ত আদালতে প্রায় নিষ্পত্তি হওয়া বিষয়টা ঝুলে আছে। কেন ঝুলে আছে, কার জন্য, কার ইচ্ছার ইঙ্গিতে ঝুলে আছে আমি জানি না। তবে আমি নিশ্চিত এই সরকার ক্ষমতায় থাকলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না। এবং আমি মনে করি এই সরকার সংস্কারের যত কথাই বলুক, এরা সংস্কারও করবে না, এরা বিচারও ঠিক মতো এগিয়ে নিতে পারবে না, এরা আসলে কিছুই করতে পারবে না। এই জুলাই সনদ, জাতীয় সনদ, এগুলো নিয়ে ঝামেলা টামেলা তৈরি করবে। বহু টুলস আছে নির্বাচনকে ফেব্রুয়ারির 12 তারিখে যারা মনে করছেন আলহামদুলিল্লাহ বলে সেখান থেকে সরিয়ে দেওয়ার। কিন্তু আমি মনে করি সরকারের একটাই কাজ বাংলাদেশে এখন হওয়া উচিত, কারণ দেশটা একটা বড় ঝুঁকির মধ্যে, নিরাপত্তার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, ব্যবসা বাণিজ্য কিছুই চলছে না, কোনো ফ্যাক্টরি কাজ করছে সচল নেই, মানুষ কাজ হারাচ্ছে, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, না দেশীয় না বিদেশি। এই হাহাকার আমরা শুনতে পাই, দেখতে পাই। মানুষ নিরাপদ নেই, রাস্তায় চলতে নিরাপত্তা নেই, মেয়েরা নিরাপদে নেই। এরকম একটা অবস্থায় আমি মনে করি, এবং ইতিমধ্যেই আমাদের তরুণদের স্বপ্নভঙ্গের বেদনা শুরু হয়েছে। কতিপয় তরুণ রাজনীতির নামে ওই আকাঙ্ক্ষাকে বিক্রি করে ব্যবসা বাণিজ্য লুটপাট করছে, আর বাকিরা অসহায়ের মতো তাকিয়ে আছে। এইরকম জায়গা থেকে আমি মনে করি নির্বাচন ডিসেম্বরে, কেউ কেউ বলছেন, সেনাপ্রধান ডিসেম্বরে বলেছেন, 18 মাস বলেছিলেন। আমি মনে করি নির্বাচন আরো অনেক আগেই হওয়া সম্ভব, 3 মাস 4 মাসের মধ্যেই নির্বাচন করা সম্ভব। নির্বাচনের তারিখ স্কেজুল ঘোষণার পরে বাংলাদেশ আমি মনে করি রাইট ট্র্যাকে চলে আসবে। কিন্তু অনেকে মনে করতে পারেন ফেব্রুয়ারি, মধ্য ফেব্রুয়ারিকে মাথায় রেখে যদি একটা স্কেজুল ঘোষণা হয়, এটা একটা আইওয়াশ হবে। আমি বিশ্বাস করি না, কারণ বিশ্বাসটা আমার নানা কারণে নষ্ট হয়ে গেছে। আমি দেখছি উপর থেকে নিচ পর্যন্ত যারা ক্ষমতার সঙ্গে আছেন, ক্ষমতার কাছাকাছি আছেন, তারা নিজেদের জীবনকে কিভাবে গুছিয়ে নেবার চেষ্টা করছেন। অনেকে জীবনের শেষ প্রান্তে থেকেও ওই গোছানোর আকাঙ্ক্ষা, পাওয়ার আকাঙ্ক্ষাটা শেষ হয় না। এত লোভ দিয়ে একটা রাষ্ট্র চলে না। ওইখানে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে বলেছেন যে উনি প্রস্তাব দিয়েছেন যে আগামী বছরের রমজানের আগে নির্বাচনের আয়োজন করার জন্য, এবং উনি এটাও বলেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন যে ওই সময় নির্বাচন হলে ভালো হয়, মানে রমজানের আগে। রমজান শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারির 19-20 তারিখ, এরকম সময় আর কি, তার আগে নির্বাচন হতে হবে, এরকম কথা উনি বলেছেন। জবাবে প্রধান উপদেষ্টা কি বলেছেন, এই কথাগুলি একটু মন দিয়ে আপনারা শুনুন। তিনি বলেছেন, আমি হুবহু পড়ে শোনাচ্ছি, তিনি বলেছেন তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে
2026 সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। আমি এই লাইনটা আরেকবার পড়ি, আরেকবার মন দিয়ে শুনুন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে, যদি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা যায়, শেষ করা যায়, তাহলে 2026 সালের রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। নির্বাচন করা যাবে তা না, যেতে পারে। তারপরে উনি বলেছেন, সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। অনেকগুলি কিন্তু শব্দের মারপ্যাচ আছে, আমি আবারও বলি। কি করতে হবে? সেই সময়ের মধ্যে, মানে ওই নির্বাচনের আগের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। মানে সংস্কারের বিষয়েও পর্যাপ্ত অগ্রগতি করতে হবে এবং বিচারের বিষয়েও পর্যাপ্ত অগ্রগতি অর্জন করতে হবে। আচ্ছা, বিচারটা কার উপর নির্ভর করছে? বিচারটা কে করছে? বিচারটা করছে একটা আদালত। তো আদালতের বিচার প্রক্রিয়ায় সময়সীমা নির্ধারণ করে দেওয়া কি যায়? যখন একটা বিচার শুরু হয় তখন সবচেয়ে প্রথম দেখার বিষয়টা কি? সবচেয়ে প্রথম দেখার বিষয়টা হলো সুবিচার। আদালতের প্রথম দেখার বিষয় হলো উনি সুবিচার করছেন কিনা। এখানে দুই পক্ষের আইনজীবী থাকেন, এখানে এই মামলাগুলিতে পাবলিক প্রসিকিউটররা থাকবেন। আর বিচারটা কার বিচার হবে? একজন ব্যক্তির বিচার, নাকি এক গ্রুপ অফ পিপুলের বিচার, নাকি একটা গোষ্ঠীর বিচার, নাকি একটা দলের বিচার? বিচার শব্দটা কিন্তু এখনো ক্লিয়ার না। আপনারা কার কার বিচার করবেন? তো সবগুলো বিচার আপনি 6 মাসের মধ্যে করে ফেলবেন? মানে পর্যাপ্ত অগ্রগতি সম্পন্ন করবেন আপনি? করতে পারেন, আমার কোনো আপত্তি নেই, হলে হতেও পারে, সবগুলোই হয়ে যাবে। সেক্ষেত্রে কি সুবিচার নিয়ে প্রশ্ন উঠতে পারে না? এই বিষয়গুলো কিন্তু অনেকগুলো শর্ত, অনেকগুলো পয়েন্ট কিন্তু এখানে আলোচনার জন্য থেকে যাবে ভাই। এটা কিন্তু খুব ক্লিয়ার অ্যান্ড সিম্পল না। এখন যদি অগ্রগতি সম্পন্ন না হয়, অর্জন না হয়, তাহলে কি তাহলে নির্বাচন ডিসেম্বরে আপনার ফেব্রুয়ারিতে হবে না, রমজানের আগে হবে না? এই বিষয়গুলো আসলে ক্লিয়ার না, আমার কাছে অস্পষ্ট মনে হয়েছে। তো সমস্যা নেই কেন? আমার কাছে যেটা অস্পষ্ট মনে হচ্ছে সেটাকে বিএনপি আবার ক্লিয়ার মনে করছে। কারণ বিএনপির তারপরে যে যৌথ একটা সংবাদ সম্মেলন হয়েছিল, সেই সংবাদ সম্মেলনে আমি দেখলাম যে বিএনপির পক্ষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যিনি শফিকুল আলম, উনি উপস্থিত ছিলেন, আর উপস্থিত ছিলেন। এখন যদি অগ্রগতি সম্পন্ন না হয়, অর্জন না হয়, তাহলে কি তাহলে নির্বাচন ডিসেম্বরে আপনার ফেব্রুয়ারিতে হবে না, রমজানের আগে হবে না? সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 রমজানের আগেই নির্বাচন আয়োজন করা যেতে পারে। যেহেতু ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের দাবি ছিল তারেক রহমানের বা বিএনপির, সেই জায়গায় তারা বলেছে সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে। এর আগে আমি প্রশ্ন তুলেছি যে সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে তার মানদণ্ডটা আসলে কি, কোন ধরনের প্রস্তুতি, এই ধরনের কোনো কিছু কি খোলাসা করা হয়েছে? এবং শুরুতে যেহেতু দুই পক্ষের প্রতিনিধিদের মাধ্যমে ওপেন আলোচনা হয়েছে, পরবর্তীতে পর্দার আড়ালে সরকার প্রধান এবং বিএনপি প্রধান আলোচনা করেছেন, সেই জায়গা থেকে যদি প্রশ্ন করি, অনেকে প্রশ্ন করছেন যে সেখানে কি কোনো ধরনের আসন সমঝোতার বিষয়ে কোনো ধরনের কথা হয়েছে, আসন ভাগাভাগি হয়েছে? যেগুলো অনেকের মনে প্রশ্ন যে আসন ভাগাভাগি হতে পারে, বা বিএনপির কাছে তারেক রহমানের কাছে আসন ভাগাভাগির প্রস্তাব এর আগে দেওয়া হয়েছে। এই বিষয়ে আমি আরও 5-6 মাস আগে একটি কন্টেন্ট করেছিলাম। সেই বিষয়গুলো এখন সাম্প্রতিক সময় আলোচনা হচ্ছে, আমরা জানি না যেহেতু পর্দার আড়ালে আলোচনা হয়েছে সেখানে এইসব বিষয় উঠেছে কি না। তারেক রহমান দেশে ফিরতে পারবেন কিনা, নির্বাচন কমিশন সম্পর্কে যেটি বলা হয়েছে যে
ডক্টর খলিলুর রহমান বলেছেন সরকারের পক্ষ থেকে যে নির্বাচনের রোডম্যাপ খুব শিগগির ঘোষণা করবে নির্বাচন কমিশন। এটি একটা বায়বীয় কথা। তার কারণ নির্বাচন কমিশনের সাধ্য নেই, ক্ষমতা নেই সরকারের নির্দেশের বাইরে গিয়ে কিছু করা, যেহেতু সরকারের পরামর্শক্রমেই সব করবে। আমরা জানি যে এটা খাতা কলমে লেখা যে নির্বাচন কমিশন স্বাধীন, আসলে তো স্বাধীন নয়। অতএব বলটি তুলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের কোর্টে। সেটি নির্বাচন কমিশন আদৌ করবে কিনা কোনো ধরনের রোডম্যাপের ঘোষণা অনেক বড় একটি প্রশ্ন। সব মিলিয়ে যে প্রশ্ন তিনটি খুবই গুরুত্বপূর্ণ, এরই মধ্যে বলেছি, আরও একবার বলি, যেহেতু পর্দার আড়ালে আলোচনা হয়েছে সরকার প্রধান এবং বিএনপি প্রধানের, সেক্ষেত্রে আসলেই কি কোনো ধরনের গোপন সমঝোতা তাদের মধ্যে হয়েছে, অথবা কোনো ধরনের সমঝোতা ছাড়াই কি বৈঠক শেষ হয়েছে, এবং যে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে সেটি স্রেফ আইওয়াশ কিনা, যে একটি সংবাদ সম্মেলন করতে হয়, যৌথ বিবৃতি দিতে হয়, তাই দেওয়া, নাকি সরকার এবং বিএনপি যে অবস্থানে ছিল সেই অবস্থানে আছে, এবং জুলাই সনদ নিয়ে যেই বিষয়টি সবার মুখে মুখে ছিল, জুলাই সনদের বিষয়ে বিএনপিকে আশ্বস্ত বা বিএনপির সম্মতি আদায় করতেই ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন ছুটে যাওয়া, সেই জুলাই সনদের বিষয়ে বিএনপি আদৌ কোনো সম্মতি দিয়েছে কিনা, এবং এই জুলাই সনদ ঘোষিত হলে বাংলাদেশে অনেক কিছুই 180 ডিগ্রি ইউটার্ন নেবে, অনেক ক্ষেত্রেই অনেক কিছু ওলটপালট হয়ে যাবে, এটি আমরা সবাই জানি। সেক্ষেত্রে বিএনপির অবস্থান কি আমরা জানি। সম্মতি আদায় করতেই ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন ছুটে যাওয়া, সেই জুলাই সনদের বিষয়ে বিএনপি আদৌ কোনো সম্মতি দিয়েছে কিনা, এবং এই জুলাই সনদ ঘোষিত হলে বাংলাদেশে অনেক কিছুই 180 ডিগ্রি ইউটার্ন নেবে, অনেক ক্ষেত্রেই অনেক কিছু ওলটপালট হয়ে যাবে, এটি আমরা সবাই জানি। সেক্ষেত্রে বিএনপির অবস্থান কি আমরা জানি না, যদিও সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে সবার ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষিত হবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। আমরা জানি না, মানে দুইজনের অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের যে বৈঠক, সে বৈঠকের যে বক্তব্য এসেছে তাতে দেখা যাচ্ছে যে তারেক রহমান প্রস্তাব দিয়েছেন রোজা শুরুর আগেই নির্বাচন করার ব্যাপারে, এবং সেখানে প্রধান উপদেষ্টাও বলেছেন যে সকল প্রস্তুতি যদি সম্পন্ন করা যায় তাহলে আগামী বছরের রোজা শুরুর আগের সপ্তাহেই নির্বাচন করা যেতে পারে। তার মানে সেটি মানে ফেব্রুয়ারির প্রথমার্ধে। এখন বিএনপি বলছে যে তারা মনে করছে যে যেহেতু এই বৈঠকের একটা যৌথ ঘোষণাও এসেছে, লিখিত বক্তব্য এসেছে, যে বৈঠকের পর যৌথভাবে সংবাদ সম্মেলনও করা হয়েছে, ফলে এখান থেকে সরকারের আর পিছপা হওয়ার সুযোগ নেই, এখান থেকে সরে যাওয়ার সুযোগ নেই। সে কারণেই তারা মনে করছে যে তাদের দৃঢ় বিশ্বাস যে ফেব্রুয়ারিতেই সরকারকে নির্বাচন করতে হবে। বিশ্লেষকদেরও কিন্তু অনেকে মনে করছেন যে বৈঠকটা যেভাবে একটা বার্তা দেওয়া হয়েছে তাতে এখন ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে, এই ধরনের ধারণাটা তৈরি হয়েছে, প্রেক্ষাপট তৈরি হয়েছে। সরকার এবং বিএনপি দুই পক্ষই যে একটা ছাড় দিল যার যার অবস্থান থেকে, সরে আসলো কেন? আসলে দুই পক্ষই নমনীয় হয়েছে বলা যায়। সরকারও তার অবস্থান থেকে মানে 2 মাস পিছিয়ে এসে ফেব্রুয়ারি মাসের নির্বাচনের বিষয়টা এসছে রোজার শুরুর আগে। আর বিএনপির দিক থেকেও বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের কথা বলেছিল, সেখান থেকে কিছুটা মানে তারা 2 মাস মেনে নিল। তো বিএনপির যে অবস্থাটা রাজনীতিতে তৈরি হয়েছিল, যে একটা নির্বাচনের সময় নিয়ে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান তিনি নিজেই লন্ডন থেকে ভার্চুয়ালি বিএনপির এক সমাবেশে যোগ দিয়ে বলেছিলেন যে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে সরকারের উদ্দেশ্যে,
এবং ডিসেম্বরেই নির্বাচন হবে। বিএনপির দিক থেকে অন্যান্য নেতারা এমনও বলেছিলেন যে সরকার যদি নির্বাচন ডিসেম্বরে ঘোষণা না করে তারাই নির্বাচনের ঘোষণা করে দেবেন, দেশকে নির্বাচনমুখী করবেন। ফলে এই ধরনের একটা অবস্থান ছিল। কিন্তু বিএনপির আবার একটা বিষয় ছিল তাদের নিজেদের মধ্যে যে আলোচনাটা, যে অন্তর্বর্তী সরকার মানে অনেক ধরনের বিতর্ক আছে, ব্যর্থতা আছে, কিন্তু এই সরকার যদি সরে যায় তাহলে পরে আরও অস্থিতিশীল একটা পরিস্থিতিটা আরও অস্থিতিশীল। এছাড়া সরকার যখন বিদায় নেবে তাদের বেরিয়ে যাওয়ার জন্য বৈধতার প্রশ্নও আছে। তো বৈধতার প্রশ্ন হলে পরে যে দলটি নির্বাচনে ক্ষমতায় আসার সম্ভাবনা আছে তাদেরকে খেপিয়ে বা তাদের সাথে সম্পর্কের একটা টানাপোড়েন রেখে দেশ পরিচালনা করাও যেমন কঠিন, নির্বাচন করাও কঠিন, একটা অন্যরকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। সে ধরনের নানা আলোচনাও ছিল রাজনীতিতে। সেই কারণে বিদায়টা যাতে স্মুথ হয় বা সেখানে যাতে অমর্যাদাকর বা ভিন্ন ধরনের কোনো কিছু না ঘটে, সেই চিন্তাটাও মনে হয় কাজ করেছে বিএনপি নেতাদেরই বা রাজনৈতিক অন্যান্য দলের নেতারাও বলছেন যে মানে সরকারের বিদায়ের বন্দোবস্তের বিষয়টাও এই সমঝোতার ক্ষেত্রে কাজ করেছে। ফলে সরকারও সেই জায়গা থেকে সরে এসছে। যদিও প্রধান উপদেষ্টা আগেই বলেছিলেন যে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন, সেখানে কিছুটা সরে এসে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন এপ্রিলের মধ্যেই নির্বাচন, সেখান থেকেও আবার এক ধরনের সরে আসা। তো ফলে সরকারের বড় বিবেচনা বোধহয় কাজ করেছে যে তারা একটা ভালোই বিদায় নিতে চান, সে ধরনের একটা বিষয় বোধহয় কাজ করেছে। আচ্ছা, সরকার যে বিশেষ করে প্রধান উপদেষ্টা যে দুটি শর্ত দিয়েছেন সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে, কি দাঁড়াচ্ছে? এখানে শর্তের বিষয়টা দুটো, একটা হচ্ছে সংস্কার, আর একটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার পতনের যে জুলাই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড সহ নানান ধরনের যে অপরাধ হয়েছে বা দমননীতির যেসব অভিযোগ এসছে সেগুলোর বিচার চলছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যাকাণ্ডগুলোর বিচার চলছে। তো এই বিচারগুলো দৃশ্যমান করা, এই বিচারের প্রশ্নটা হচ্ছে সরকারের প্রশাসনিক বা সরকারের নিজস্ব তৎপরতার বিষয়, এটাকে দৃশ্যমান করা বা এটাকে এগিয়ে নেওয়া। তো এটা সরকার কতটা করবে সেটা একটা বিষয় আছে, সরকার কিভাবে কতটা আরও দৃশ্যমান করতে পারে সেটা সরকারের ভূমিকার উপর নির্ভর করছে। অন্যদিকে সংস্কারের প্রশ্নটা কিন্তু সরকারের একার কোনো বিষয় না, এটা রাজনৈতিক দলগুলোর বিষয়। আর রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় দল বিএনপি, তাদের সাথে তাদের উপরে নির্ভর করছে। কারণটা হচ্ছে সংস্কারের সব কাজ তো এখন শেষ করা যাবে না, তো যেগুলো শেষ করা যাবে না বা যেগুলো এখন করা যাবে, বাকি নির্বাচন এখনো এপ্রিলের প্রথমার্ধে ওখানেই আছে, এবং নির্বাচন আয়োজন করবার যে শর্তগুলো আছে 24-এর গণ অভ্যুত্থানের যে ম্যান্ডেট, সংস্কার, বিচার লিডিং টু ইলেকশন, সেই জায়গাটাতে ওই স্টেটমেন্ট পরিষ্কার করছে। যদি এই সংস্কার এবং বিচারের রোডম্যাপটা ঐক্যমতের ভিত্তিতে সেটেল ডাউন করা যায়, কাজের অগ্রগতি বোঝা যায়, ওয়াই নট, আগে ইলেকশন হতেই পারে। একটা বিষয় হচ্ছে যে যেই টেন্স সিচুয়েশনের কথা বলা হচ্ছে, আসলে বিএনপির সাথে অথবা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে এরকম টেনশন আমি 1.5 বছরে একবারও দেখি নাই। এইটা গণমাধ্যম ক্রিয়েটেড, পার্টিকুলারলি ইন্ডিয়ান গণমাধ্যমগুলো এই হাইপটা তৈরি করেছে যে প্রচুর টেনশন আছে, এখানে প্রচুর ঝামেলা আছে, এখানে একটা পরকীয়ার অথবা সতীনের সম্পর্ক আছে। আসলে সম্পর্ক অ্যাবসলিউটলি ফাইন। যেটা হয় যে বাংলাদেশের আমরা যারা, আমি মাহাদি লম্বা সময় বাইরে থাকার কারণে যেটা হচ্ছে, দ্বিমতের চর্চার ভিতরে প্রচুর সময় যদি আপনি না থাকেন, সাডেনলি দ্বিমত আপনাকে টেন্স করে ফেলে। কিন্তু আপনি যখন ছোটোবেলা থেকে দেখবেন যে বাবা মা ভাই বোন স্কুলে কলেজে প্রতিবেশীরা সবাই কন্টিনিউয়াসলি দ্বিমত করছে, আবার হাসি ঠাট্টা করছে, একসাথে থাকছে, খেলছে, এই রিলেশনশিপটা বাংলাদেশে ভিজিবল না, দৃশ্যমান না। আমরা যেহেতু কালো কোট পরা পেঙ্গুইনের দেশে 16 বছর ছিলাম, সাডেনলি আমরা বোধ করছি যে গণভবনের একটা মাইকের বদলে 16টা মাইক একসাথে কথা বলছে, তখন আমাদেরকে জাতি হিসেবে ট্রেন্স করে ফেলে, ট্রমাটাইজ করে ফেলে। যেটা হচ্ছে যে দ্বিমতের এই মতৈক্যগুলো, যে দ্বিমতের মাধ্যমে যে সম্ভব অর্জন করা, এইটা মানে আমরা দেখে একটু আশ্চর্য হচ্ছি, ট্রমাটাইজড হচ্ছি আর কি, দুইটা একসাথে হচ্ছি। এই জন্য যেটা হচ্ছে যে আজকে দেখবেন যে কে জিতলো, ইউনূস জিতলো না তারেক রহমান জিতলো না বিএনপি জিতলো, কেউ জিতে নাই, বাংলাদেশ জিতছে। জিনিসটা হচ্ছে যে আমাদের ফ্যাসিবাদের যারা শত্রু ছিলেন, ফ্যাসিবাদের যারা এই পুরো বলয়, আমরা যারা অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্টে কাজ করেছি, আমরা সবাই কালেকটিভলি জিতেছি। কারণ হচ্ছে দেশের সবচেয়ে বড় দলের নেতা যখন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বসেন, এটা হচ্ছে গভর্নমেন্টের লেজিটিমেসিকে ম্যান্ডেট দেয় নতুন করে। গভর্নমেন্ট যে কাজগুলো করবার চেষ্টা করছে, যেই মিটিংগুলো সে করছে, দেশে থাকলে সার্টেনলি ওনার সাথে আরও 10 বার এর মধ্যে মিটিং হয়ে যেত। যেহেতু দেশে থাকেন না, মিটিংটা হয় নাই, মানে এবং প্রফেসর ইউনূস তো লন্ডনের মধ্যে যান নাই। তো এই জন্য আমি এটাকে দেখে হচ্ছে যে
মানে এটা আওয়ামী লীগ এবং দিল্লি মিলে যে বাংলাদেশে একটা টেন্স সিচুয়েশন তৈরি করবার চেষ্টা করছে, সেই টেন্স সিচুয়েশনের একটা পরাজয় হয়েছে। এখানে আমরা সবাই মিলে জিতেছি। ইলেকশন ফেব্রুয়ারিতে হোক এপ্রিলে হোক, ডাজন্ট ম্যাটার, হোয়াট ম্যাটার। আমি বলেছি যে যতদিন বেশি থাকা যায় ততদিন থাকার একটা আকাঙ্ক্ষা এই সরকার এবং এই সরকারের উপদেষ্টাদের মধ্যে রয়েছে। আমি এই কথাটা বলেছি। আচ্ছা, আমি প্রশ্নটা আবার প্রশ্নটা হয়তো যে এমন ঘটনার হওয়া যে উচিত ছিল যে মিটিংটা দেখেন। দ্রুত নির্বাচন দিতে চায় না বা ডিলে করতে চায়, প্লিজ। হ্যাঁ, ডিলে করতে চায়। আমি যা বলেছি আমার ওই উপলব্ধির থেকে আমি খুব একটা চেঞ্জ হইনি। ডিলে করতে, ডিলের ডিউরেশনটা কত হবে সেটা হয়তো মাস দুয়েক কমেছে। আমি তো পার্সোনালি দেখুন, বিএনপি এই মিটিং নিয়ে খুবই সন্তুষ্ট। এটা আমির খসরু মাহমুদ চৌধুরী ওখানে বলেছে, আমরা খুবই সন্তুষ্ট। হতেই পারেন বিএনপির কি প্রত্যাশা, বিএনপির কি সন্তুষ্টি কোথায় থাকবে না থাকবে, এটা তো ওনাদের ব্যাপার। এবি পার্টি ফুয়াদ ভাই আছেন, ওনারাও সন্তুষ্ট, সবাই সন্তুষ্ট হতে পারেন। কিন্তু আমি একজন পাবলিক, আমি একজন ভোটার, আমারও কিছু অপিনিয়ন থাকতে পারে। আমি পার্সোনালি মনে করি নির্বাচনটা অনেক আগে হতে পারত, নির্বাচনটা অক্টোবরে হতে পারত। আমি এটা মনে করি এবং এটা আমি আগে থেকেই বলে আসছি। আমি মনে করি বাংলাদেশের নির্বাচনের জন্য সবচেয়ে ভালো সময় হলো অক্টোবর থেকে ডিসেম্বর, এরপরে নির্বাচনের জন্য ভালো সময় না, এটা আমি মনে করি। কিন্তু যেহেতু ডক্টর ইউনূস আগেই নিজে থেকেই এপ্রিলের কথা ঘোষণা করে দিয়েছেন এবং বিএনপি ডিসেম্বরের কথা আগেও বলেছে, তারা ডিসেম্বরে চান, তো ডিসেম্বর এবং এপ্রিল নিয়ে একটা বার্গেন হয়েছে। সেই বার্গেনে উভয় পক্ষ মাঝামাঝিতে এসেছে, এটাও একটা ভালো ফল। কিন্তু আমি এই ফলটাকে কিন্তু খারাপ বলছি না, এটাও একটা ভালো ফল। কিন্তু যদি এটা বিএনপি এর জন্য হ্যাপি হয়েছে, বিএনপি হ্যাপি হতেই পারে। আমারও তো বিএনপির উপর আনহ্যাপি হওয়ার অধিকার আছে। আমি তো বিএনপি করি না। আমি মনে করি বিএনপি কেন নির্বাচন অক্টোবরে চাইল না, আমি এটা মনে করি যদি অক্টোবরে চাইতো তাহলে তো বার্গেন করে এসে ডিসেম্বরে থাকতো, এটা আমি মনে করি। এখন আমি কেন মনে করি, আমার কিছু যুক্তি আছে। আমি মনে করি দেখেন, আপনি বলতেছেন এখন যে জিনিসটা বলা হয়েছে এটা কিন্তু কোনো স্পষ্ট ব্যাখ্যা আসে নাই। আমরা এখান থেকে কিন্তু 2-3টা সিদ্ধান্ত পেয়েছি। আপনি যদি যৌথ ঘোষণাটা শুনেন, ওখানে ওইটুক বলতে ওনাদের সময় লাগছে ম্যাক্সিমাম 5 মিনিট। সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের সাথে একটু আলোচনা করেছি। আমার মূলত উদ্দেশ্য ছিল আমার মেসেজের মধ্যে যে জাতীয় নির্বাচনের যে বিষয়টি এসছে, যখনই হোক ফেব্রুয়ারিতে হোক এপ্রিলে, যখনই হোক আমাদের তো প্রস্তুত থাকতে হবে। আগে আমাদেরকে বলা হয়েছিল যে আপনারাও জানেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা যে কোনো সময় হতে পারে। আমরা সেই টাইম স্পেন্ডটা মাথায় রেখে প্রস্তুতি শুরু করেছিলাম এবং সেভাবে এগিয়ে গেছি আমরা। এখন আবার নতুন ডাইমেনশন এসছে, আপনারা তো জানেনই এটা কি আসছে, এটা আপনারা জানেন যে গতকাল বা পরশু দিনের যে ঘোষণাটা লন্ডনে বসে হয়েছে, এটা আপনারা যেটুকু জানেন, আমি এর বাইরে বেশি কিছু আমি জানি না। আপনারা যেটুকু দেখেছেন, মিডিয়াতে যেটুকু দেখেছেন, আমিও সেটুকু দেখেছি, বুঝছেন না। এখন আপনারা যদি মন্তব্য শুনতে চান, আমি কিন্তু আপনারা যেরকম আলাপ আলোচনার মধ্যে মন্তব্য আমার সেরকম হবে, আমি তো সেটা করতে পারবো না। আমি ভিতরের কি আলাপ হয়েছে, শুধু ওই জয়েন্ট একটা স্টেটমেন্টের মতো দিয়েছে, এটা তো আনসাইন্ড। আমার কাছে যেটা আসছে আনসাইন্ড, একটা কপি আমি পেয়েছি আনসাইন্ড। এইটুকুই বা কতটুকু জেনুইন তাও তো জানি না। এটা যদি কারো যদি স্বাক্ষর থাকতো যে স্টেটমেন্টটা জয়েন্ট স্টেটমেন্ট, তাইলে বুঝতাম যে এটা একটা স্বাক্ষরিত, সরকারের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছে, রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন স্বাক্ষর করে, তাহলে এটা আমি বুঝতাম যে এটা অফিসিয়াল ডকুমেন্ট। কারণ অফিসিয়ালি কোনো কিছু না শোনা পর্যন্ত ইতিহাসের পিছনেও ইতিহাস থাকে, আলাপের পিছনেও আলাপ থাকে রে ভাই, এটা আপনারা জানেন। ঘোষণা একটা হয়েছে, যদি এটা সত্যি হয়ে থাকে, যেটা স্টেটমেন্ট যেটা আপনারা যেটা শুনেছেন, নিশ্চয়ই ভিতরে তো অনেক আলাপ হয়েছে। কেউ বলে 1 ঘন্টা হয়েছে, কেউ বলে 1.5 ঘন্টা হয়েছে, কেউ বলে 2 ঘন্টা হয়েছে, কিছু কিন্তু আমরা জানি না, শুনতেছি, খালি মিডিয়াতে শুনতেছি। এখন আলোচনা তো তাহলে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি আপনাদের সাথে আলোচনা করে কি শুধু কি 2-3টা সেন্টেন্স বা 1 পৃষ্ঠার একটা স্টেটমেন্ট, এটা কি না? অনেক আলোচনা হয়েছে, বোঝাতে যায়, এটা আন্দাজ তো করা যায়। সেগুলো আমাদের জানতে হবে বিফোর উই টেক এ ডিসিশন অ্যাবাউট এটা। এবং এক পর্যায়ে দেখলাম যে আমাদের এটা ওই যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান,
উনি একটা আশাবাদ ব্যক্ত করেছেন, এটা কোনো সিদ্ধান্ত না, আশাবাদ ব্যক্ত করেছেন যে নির্বাচন কমিশন একটা হয়তো শিগগিরই একটা তারিখ ঘোষণা করবে, এরকম একটা আশাবাদ উনি ব্যক্ত করেছেন। নর্মালি যেমন এখন আমাদের সব কিছু নর্মালি দেখলে হবে না, এটা একটা বিশেষ পরিস্থিতির ব্যাপার, দেশের জন্য একটা বিশেষ পরিস্থিতি। এখন বিশেষ পরিস্থিতিতে বিশেষ ধরনের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যে শাসনতন্ত্রে ছিল সেরকম না, এটা অন্তর্বর্তীকালীন সরকার। যদি শাসনতন্ত্র যেটা আগে বহাল আছে যেটা ওই অনুযায়ী হলে আমরা তো পার্লামেন্ট ডিজলভ হওয়ার 3 মাস আগে ইলেকশনের ঘোষণা দিতাম, অথবা কোনো দৈব দুর্বিপাকের কারণে যদি ভেঙে যেত তাহলে 3 মাসের মধ্যে ইলেকশন করার কথা বলতাম, এটা আমরা করতে পারতাম, ইজিলি করতে পারতাম। কিন্তু যেহেতু এটা বিশেষ ধরনের সরকার, বিশেষ ধরনের পরিস্থিতি, আমরা যাবৎ দেখে আসছি যে সরকার আলোচনা করছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একটা সমঝোতার ভিত্তিতে সব কিছু করার জন্য একটা আলোচনা করছে, সংস্কারের বিষয়ে আলোচনা করছে, বিচারের বিষয়টা অবশ্য কোর্টের ব্যাপার। কেউ বিচার আপনি টাইম লাইন দিয়ে 1 মাসের মধ্যে বিচার করতে হবে, 2 মাসের মধ্যে, এটা বিচার হবে না, অবিচার হবে। বিচারটা বিচারকের হাতে ছেড়ে দিতে হবে এবং আইন অনুযায়ী যাতে হয়, তবে একটু ত্বরান্বিত করার একটা বিষয় থাকে। এটা যে এখন আপনি একটা ডেট দিলেন, 1 বছর পর আর একটা তারিখ দিলে সাক্ষী ওইভাবে তো ডিলে করা হয়ে যায়। বাট আন্তরিকতার সাথে চেষ্টা করে যত দ্রুত সম্ভব একটা বিচারের বিষয়টিও আলোচনা করতেছে দেখছি আমি সরকার। কিন্তু বিচারের জন্য বোধহয় ওইরকম করে এক্সপিরিয়েট করার জন্য টাইম লাইন দিয়ে আপনি বিচারের সংখ্যা বাড়াইতে পারেন। এখন তো আমি দেখলাম যে কালকে বোধহয় দেখলাম বিচারকের সংখ্যা বাড়াবে, কোর্টের সংখ্যা বাড়াবে, এটা একটা পদ্ধতি বিচার ত্বরান্বিত করার, এটা একটা পদ্ধতি। যে আপনি যদি বিচার 1 জন ছিল, আমি 3 জন করলাম, তাহলে তো বিচার দ্রুতই হয়। তাহলে এই একটা আছে, সংস্কারের বিষয়টি আছে। এখন এগুলো নিয়ে সরকারই আলোচনা করতেছিলেন এ পর্যন্ত, এবং আমাদেরও ধারণা, দেশবাসীও আশা করতেছিল যে হয়তো সরকারের পক্ষ থেকে একটা তারিখ ঘোষণা হবে, আমরাও এরকম একটা ধারণার মধ্যে ছিলাম। কিন্তু এই যে লন্ডন সফরের, মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডন সফরের পরে দেখলাম যে দায়িত্ব কিছুটা আমাদের উপরেই বোধহয় আসবে বলে মনে হচ্ছে। এখনো জানি না, বিস্তারিত জানি না। সরকারের সাথে আমাদের একটু কথাবার্তা না হলে, কোনো নির্দেশনার জন্য নয়, আপনারা আবার বলে দিবেন না যে সরকারের কথা মতো তো সব কিছু করতেছে, এইরকম যাতে বলে দিই। এইটা ফর গডস সেক, উই আর দি লাস্ট কমিশন টু ডু দ্যাট। আরেকটা জিনিস আমি একটু বলি, ধরুন তার সদিচ্ছা আছে, কিন্তু কেউ যদি মনে করে একটা প্রবলেম তৈরি করার একটা বীজ কিন্তু বপন করা হয়েছে, সেটা হলো এই নির্বাচন কমিশনের অধীনে আমরা নির্বাচন করব না। এনসিপি বলেছে, জামাতও একবার বলেছে, অন্তত এনসিপি তো রিপিটেডলি বলছে। এখন একটা শিডিউল এই নির্বাচন কমিশন দিল, তারপর যদি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের মতো একটা প্রেক্ষাপট আবার তৈরির চেষ্টা হয়, এবং সেটা যদি সাকসেসফুলি করা যায় যে এই নির্বাচন কমিশন তো আমি মানি না, একে তো চেঞ্জ করতে হবে, এর অধীনে কোনো নির্বাচন হতে পারে না বলে আপনি নেমে গেলেন, এবং আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগকে প্রধান উপদেষ্টাও নিষিদ্ধ করতে চায় নাই, বহুবার বলছে, বহুবার দেশে বিদেশে বিভিন্ন মিডিয়াতে, দেশি বিদেশি মিডিয়াতে, তো ওনাকে তো শেষ পর্যন্ত চাপের মুখে অবস্থান পাল্টাতে বাধ্য হতে হয়েছে। তো একই সিচুয়েশন যদি আবার তৈরি করা হয়, সেই জন্য আনসার্টেনিটিগুলো আছে বলে আমি এখনও বিশ্বাস করি। কারণ বিশেষ করে নির্বাচন কমিশন ইস্যুতে একটা আলাপ মাঠে রাখা আছে, এটাই একটা পটেনশিয়াল মাইন যেটা হয়তো কাজ করবে পরে। জাহিদুর রহমানের ব্যাখ্যা বিশ্লেষণ শুনেছেন, একটা বিশেষ করে পাওয়ার সেন্টার, এই সরকারের পাওয়ার সেন্টার কয়েকটা বলেছেন, এবং সেক্ষেত্রে আবারও যে কোনো সময় অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে বলে আশঙ্কা করেছেন। সেটার দিকে আপনার একটু মন্তব্য চাইব। একই সাথে যে জিনিসটা একটু সমালোচনায় আসছে, বিশেষ করে লন্ডন বৈঠকে একটি বড় দলের সঙ্গে একটা সমঝোতা হয়েছে বা দূরত্ব কমেছে, এটা একদিকে যেমন সত্যি, অন্যদিকে অন্য দল যারা আছে অপেক্ষাকৃত ছোট, তাদের সাথে দূরত্ব বেড়ে গেল কেনা? প্রথম কথা হচ্ছে যে অস্বস্তি ঠিক না। একটা বিষয় হলো যে পলিটিক্স মানেই তো হচ্ছে আপনার অসংখ্য বিষয়ে দ্বিমত থাকবে, কনসার্ন থাকবে, আপনি কন্টিনিউয়াসলি এই হোলগুলোকে আপনি ঢাকার চেষ্টা করবেন। রাষ্ট্র, মানুষ, সরকার, সমাজ, এর মানেই হচ্ছে এখানে প্রচুর দ্বিমত থাকবে, দ্বিমত তৈরি হবে, ঝগড়াঝাটি তৈরি হবে, আন্দোলন হবে, এবং সরকারের কাজ হচ্ছে কন্টিনিউয়াসলি এগুলোকে রিজলভ করা, কন্টিনিউয়াসলি এগুলোকে অ্যাড্রেস করা। এই জন্য হচ্ছে যে পরশুদিনের মিটিং দিয়ে বাংলাদেশের সব কিছু সমস্যার সমাধান হয়ে গেছে, ব্যাপারটা তা না।
যেটা হয়েছে সেটা হচ্ছে একটা দূরত্বের জায়গা তৈরি হয়েছিল, সেটা কমে গেছে। এই জন্য হচ্ছে অস্বস্তি যে ফিউচারে হবে না, ইলেকশন কমিশন নিয়ে আলাপ হইতে আমি কোনো সমস্যা দেখি না। তো একটা হচ্ছে যে ইলেকশন কমিশনের বিষয়টা তো সবাইকে একমত হইতে হবে, তো সেই জায়গাতে পক্ষে বিপক্ষে কথা আসুক না, দিন শেষে সবাই যদি একমত হয়ে যায় যে আমি এপ্রিলে নির্বাচন করব অথবা এটা আগায় ফেব্রুয়ারিতে আনবো, সবাই দেখবেন নির্বাচন কমিশন নিয়েও একটা জায়গাতে একমত হয়ে যাবে, কারণ এটা হচ্ছে মূল একমতের একটা অংশ আর কি। তো এখানে খুব বেশি ঝামেলা আমি দেখতে পাচ্ছি না, যেখানে ক্রাইসিস হইলেও এটা অ্যাড্রেস করা যাবে, কারণ যেহেতু মোটা দাগে সবার সাথে একটা একমতের জায়গা তৈরি হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এনসিপি জামাত থেকে অনেক দল বলছে যে এইটা পক্ষীয় সিদ্ধান্ত এরকম কিনা, আমি এটা মনে করি না। রাজনীতিতে ডায়ালগ সব সময় ভালো।